হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ভূতকাস্ট। আমি সর্বজিৎ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং এই শীতকালে একটু গা ছমছমে ভূতের গল্প শোনার জন্য আগ্রহী আছেন। তাহলে বেশি দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। আজকের প্রথম গল্প শুভজিতের পাঠানো। এই গল্পটা মোটামুটি অনেক আগে আমাকে শুভজিৎ পাঠিয়েছিল, বাট যেহেতু আমি কিছুদিন এখানে ছিলাম না, তাই গল্পটা আমার বলে হয়ে ওঠা হয়নি। তাই আজকে সেই গল্পটা দিয়ে শুরু করি। 15 বছর বয়সে, যখন ওর 15 বছর বয়স ছিল, তখন মামার বাড়ি একবার গিয়েছিল। এবার ওর মামার বাড়িতে ওর মামার একটা ছেলে ছিল, তার নাম রোহান। রোহান একটু চুপচাপ প্রকৃতির ছিল, খুব একটা কথা বলতো না, নিজের মতন থাকতো, নিজের জোনে থাকতো এবং শুভজিতের সাথে তো কোনো কথাই বলতো না। এবার যেহেতু মামার বাড়িও গেছে, মামা তো ভাই হয়, এবং যেহেতু মামা বাড়িতে ওকে রোহনের ঘরেই থাকতে দেওয়া হয়েছে, মানে ও রাত্রে রোহনের সাথে রোহনের রুমেই শুতো, তাই একটা আইস ব্রেক করবার জন্য, একটা বন্ধুত্বপূর্ণ ভাব আনবার জন্য ও রোহনের সাথে গল্প করা শুরু করলো। কিন্তু রোহন তাতে পাত্তা দিত না। তা একদিন শুভজিৎ রোহনকে বলল যে চল আমরা সাপ সিঁড়ি খেলি। প্রথমে রোহন রাজি হলো না, কিন্তু একটু জেদাজেদি করবার পরে রোহন রাজি হয়ে গেল। কিন্তু রোহন একটা শর্ত রাখলো। সে বলল সে যদি জিতে যায় তাহলে শুভজিতের কোনো একটা জিনিস যেটা রোহন চাইবে সেটা তাকে দিতে হবে। তার উত্তরে শুভজিৎও বলল যদি আমি জিতে যাই তাহলে আমি তোর কাছে যা চাইবো সেটা পাবো। তার উত্তরে রোহন একটু অদ্ভুতভাবে বলল এই খেলায় আমার থেকে তুই কোনোভাবেই জিততে পারবি না। শুভজিৎ একটু অবাক হলো ওর এই কনফিডেন্সে। যাই হোক, খেলা শুরু হলো। খেলা শুরু হওয়ার পর শুভজিৎ লক্ষ্য করলো রোহন যতবারই গুটি ফেলে ওর গুটিগুলো ঠিক গিয়ে গিয়ে সিঁড়ির গোড়ায় পড়ে এবং ও একেবারে টপে উঠতে থাকে। কিন্তু পারতপক্ষে শুভজিৎ যখন দান ফেলে তখন ওর দানগুলো কখনো সাপের মুখে পড়ে, কখনো সিঁড়ির মুখে পড়ে, মানে খুবই র্যান্ডাম ভাবে, যেমন আর পাঁচটা সাধারণ লোকের হয়। কিন্তু রোহনের গুটিগুলো যেন জেতবার জন্য ঠিক ঠিক জায়গাতেই গিয়ে পড়ছিল আপনাভাবে। এইভাবে ফার্স্ট গেমটা রোহন জিতে যায়। তখন শুভজিৎ বলে না না, বেস্ট অফ 3 হবে, 3টে গেমে যে জিতবে সে উইনার হবে। রোহন রাজি হয়ে যায়। কিন্তু এরপরও ঠিক একইভাবে প্রথম খেলাটার মতোই এরপরের প্রত্যেকটা খেলায় রোহন খুব সহজেই জিতে গেল। এবার যেহেতু রোহন জিতেছে তাই শুভজিৎ তাকে বলে ঠিক আছে বল তোর কি চাই। তখন রোহন ওকে বলল যে তোর কাছে যে ফেলুদা সমগ্রর বইটা আছে ওইটা আমায় দিতে হবে। শুভজিতের কাছে যে এই বইটা আছে এটা রোহনের জানবার কথা নয়, কারণ বইটা শুভজিৎ এনেছে তো ঠিকই নিজের সাথে মামাবাড়ি, কিন্তু এখনো পর্যন্ত ব্যাগ থেকে বার করেনি। এবার ওর অজান্তে যদি রোহন ওর ব্যাগে হাত দিয়ে থাকে তাহলে সে জানবে, কিন্তু শুভজিতের মনে হয় না রোহন এই কাজটা করে থাকবে। যাই হোক, এই বইটা সে ওর বাবার কাছে অনেক জেদাজেদি করবার পর পরীক্ষায় পাশ করার পর পেয়েছে, তাই এই বইটা ওর দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তাই তখন সে রোহনকে বললো যে না, এটা আমি দিতে পারবো না। তখন রোহন ওকে একটা কথা জিজ্ঞেস করলো, বইটা কি তোর পড়া হয়েছে? শুভজিৎ বলল না, এখনো পড়া হয়নি। তখন রোহন একটু হেসে বলল সময় থাকতে পড়ে ফেলিস। শুভজিৎ এর মানে বুঝতে পারলো না। যাই হোক, পরের দিন শুভজিতের মাথায় এই কথাটা এলো যে ওর বইটা পড়া হয়নি এবং ও বইটা খুলে দুপুরবেলা পড়তে শুরু করলো। তখন রোহন গেছে স্নানে। শুভজিৎ এক মনে খাটে শুয়ে বইটা পড়ছে। হঠাৎ পাশের ঘর থেকে ওর মা ওকে ডাকলো। শুভজিৎ বইটা খাটে রেখে ওর মায়ের কাছে গেল। ওর মায়ের ঘরে গিয়ে দেখলো যে ওর মা টিভি দেখছে। তখন শুভজিৎ জিজ্ঞেস করলো মা তুমি আমাকে ডেকেছো? ওর মা বললো না, আমি তো ডাকিনি। শুভজিতের একটু খটকা লাগলো, পরিষ্কার শুনেছে ওর মা ওকে নাম ধরে ডেকেছে। যাই হোক, ভাবলো হয়তো ওর মনের ভুল ভেবে শুভজিৎ ব্যাক করে যেই আগের ঘরে এসছে দেখছে যে বইটা খাটের উপর রাখা ছিল সেই বইটা এখন জানলার ধারে আগুনে দাও দাও করে জ্বলছে। এটা দেখে তো ও চিৎকার করে উঠলো। ও চিৎকার শুনে মা চলে এলো। সঙ্গে সঙ্গে জল টল দিয়ে বইটা আগুন নেভানো হলো, কিন্তু ততক্ষণে বইটা প্রায় আগুনে ধ্বংস হয়ে গেছে। আশ্চর্য বিষয় এইটা যে এখনো পর্যন্ত রোহান বাথরুম থেকে বেরোয়নি, আর শুভজিৎ বইটা খাটের উপর রেখেছিল, আর ও ফিরে আসবার পর বইটাকে ও পেল জানলার ধারে আগুনে জ্বলা অবস্থায়। এই ঘটনার পর থেকে শুভজিতের মনে রোহন এবং তার কথাগুলো ঘিরে একটা চাপা ভয় শুরু হলো। এবার মামার বাড়িতে আরো 2 দিন থাকবার পর একদিন রাত্রে শুভজিৎ খেয়ে দিয়ে রোহনের সাথে শুয়েছে। শোয়ার পরে ওর গরমে একটু অস্বস্তি হচ্ছিল। ঘরের পাখা ঠিকই চলছিল, কিন্তু শুভজিতের যেন অদ্ভুতভাবে গরম লাগছিল। তাই 15-20 মিনিট এপাশ ওপাশ করবার পরে ও শেষমেশ উঠেই বসলো। কিন্তু উঠে চোখ মেলে দেখলো যে ওর পাশে রোহান নেই। তখনও ভাবলো রোহান নিশ্চয়ই বাথরুমে গেছে। আবারও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু 15-20 মিনিট পরও যখন কেউ বাথরুম থেকে এলো না, তো তখন মনে হলো যে রোহন এতক্ষণ বাথরুমে কি করছে। ভালো করে দেখলো যে বাথরুমের দরজার ফাঁক থেকে ভেতরে আলো জ্বললে সেটা একটা দেখা যায় যে ভেতরে আলো জ্বলছে। বাথরুমের ভেতরটা অন্ধকার, ভেতরে কোনো আলো জ্বলছে না। তাহলে অন্ধকার বাথরুমে রোহন রাত্রেবেলা কি করছে? ও এই কথা ভাবছে তখনই ওই ঘরের ভেতর থেকে একটা ধাতুর ওপর বা একটা কোনো মেটালের জিনিসের ওপর কিছু একটা ঘষবার শব্দ শোনা যেতে লাগলো। ওর ভয়ে ওর প্রাণ কেঁপে উঠলো যে রাত্রেবেলা রোহান নেই, ঘরের মধ্যে কিসের ঘষার শব্দ হচ্ছে। ও ভাবলো একবারও চেঁচিয়ে রোহানকে ডাকবে, কিন্তু রোহানকে ডাকলে ও কিরম ভাবে রিয়াক্ট করবে, ও কিরম ভাবে প্রতিক্রিয়া দেবে সেটা ভেবেও শুভজিতের ভয় লাগছিল। যাই হোক, ওই মেটালিক শব্দটার, ওই ধাতুর উপর কিছু একটা ঘষবার
শব্দটার উৎস খোঁজবার জন্য পাশ ফিরে পেছনের আলমারিটার দিকে তাকিয়েছে, দেখছি ওই আলমারিটার মাথায় রোহন উঠে বসে রয়েছে, তার মুখটা দেওয়ালের দিকে ফেরানো এবং তার দুটো পা যেন ওই আলমারির দুধারে ঘষা খেয়ে যাচ্ছে। আর ওই পা ঘষার শব্দই এতক্ষণ ধরে শুভজিৎ শুনছিল। এই দৃশ্য দেখে তো শুভজিতের প্রায় একেবারে আত্মা বেরিয়ে যাওয়ার অবস্থা। ও খুব জোর চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে রোহন পেছন ফিরে তাকালো। তার সে কি ভয়ঙ্কর দৃষ্টি! সেই দৃষ্টি দেখলে মানে একটা যে কোনো সাহসী বড় মানুষের পর্যন্ত বুকের ভেতরটা কেমন করে উঠবে। সে অদ্ভুত ভীষণ দৃষ্টি নিয়ে রোহন শুভজিতের দিকে ফিরে অদ্ভুত একটা স্বরে বলে উঠল, আমি বলেছিলাম না যে তুমি ওর সাথে কথা বলবে না? বলে আবার রোহন দেওয়ালের দিকে মুখ ঘুরে তাকিয়ে রইল এবং হঠাৎ ওই অবস্থাতেই আলমারির মাথা থেকে জ্ঞান হারিয়ে নিচে ধপ করে পড়ে গেল। এই অদ্ভুত কাণ্ড রাতের বেলা দেখে শুভজিৎ তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল। তারপর যে রাতে কি হয়েছে কি হয়নি সেই সম্পর্কে শুভজিতের কোনো আইডিয়া নেই। পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙলো, সে দেখলো সবকিছু স্বাভাবিক। রোহনও যেমন ছিল তেমনই রয়েছে, বাড়ির বাকি লোকজনও যেমন কাজ করা তেমনই করছে, কিন্তু রাত্রেবেলা দেখা ওই অদ্ভুত জিনিসটার স্মৃতি ওর মাথা থেকে কিছুতেই যেতে চাইলো না। তখনও মনে মনে ভাবলো যে এই বাড়িতে আর থাকা সম্ভব হবে না। তৎক্ষণাৎ মামা বাড়ি থেকে বেরোবার জন্য সে বাবা মাকে পেট ব্যথা শরীর খারাপের একটা মিথ্যে গল্প বলল এবং তার খুব কষ্ট হচ্ছে এরম বললো, যাতে তার বাবা মা সেখান থেকে তাকে নিয়ে চলে যায় সেদিনের মতো। এবং তাই হলো, বাবা মা তাকে সেদিনই নিয়ে বাড়ি ফিরে এলো এবং সেই দিনের পর থেকে শুভজিৎ আর কোনো দিন সেই মামার বাড়ি যায়নি। যাই হোক, শুভজিতের এই অদ্ভুত অভিজ্ঞতাটা আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শুভজিৎকে ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের পাঠানোর জন্য। এবং চলে আসছি এবার আমাদের দ্বিতীয় গল্পে। দ্বিতীয় গল্পটা পাঠিয়েছে রাকেশ মজুমদার। এই রাকেশের সাথে ঘটা এই ঘটনাটা বেশ অনেক বছর আগে, তখন 2011 সাল। 2011 সালের মার্চ মাস নাগাদ কোনো একদিন ভোরবেলা রাকেশ একটা অদ্ভুত স্বপ্ন দেখে। ও স্বপ্নে দেখছে ও সারা বাড়িতে লোকজন ভর্তি এবং ওর বাবার মৃতদেহ ওই বাড়ির বারান্দায় রাখা রয়েছে। বাড়ির সকলে কাঁদছে আর ও জানলা থেকে দাঁড়িয়ে সেসব দেখছে। ওর বড় মাসি এবং বাড়ির অন্যান্য গুরুজন ওকে বোঝানোর চেষ্টা করছে যে বাবা মারা গিয়েছে তো কি হয়েছে, আমরা তো রয়েছি, কান্না করিস না। ও যেন পুরো বিষয়টা পুরো হতভম্ব হয়ে রয়েছে। এই স্বপ্নটা দেখবার পরে যখন ওর ঘুম ভাঙলো, এই স্বপ্নটার খেয়াল সারাদিন ওর মাথায় চলতে লাগলো। ও বেশ মন মরা হয়ে রইলো। ওই দিনটা ওর ভালো গেল না এবং খুব ডিপ্রেসিং একটা বাজে স্বপ্ন দেখে ওর দিনটাও খুব বাজেভাবে সেদিন কাটলো। কিন্তু এই স্বপ্নের কথাটা রাকেশ কাউকে জানালো না, নিজের মনের মধ্যেই রেখে দিল। এর ঠিক কিছু মাস পরে রাকেশের বাবার হঠাৎ জ্বর হলো। এমন জ্বর হলো, সে জ্বর কিছুতেই সারছে না। একজন ডাক্তার দেখানো হলো, কোনো ফল হলো না। আরেকজন ডাক্তার দেখানো হলো, তাও ফল হলো না। জ্বর যেন বাড়তেই থাকছে এবং থামার নাম নিচ্ছে না। ওদের বাড়ির সবাই খুব ঘাবড়ে যেতে লাগলো। এইভাবে জ্বর নিয়ে একদিন দুদিন না, প্রায় কেটে গেল 3-3টে মাস। অনেক ডাক্তার দেখানো হলো, সব রকমের টেস্ট করানো হলো, কিন্তু সবকিছুতেই রিপোর্ট ওকে, কোথাও কোনো প্রবলেম ধরা গেল না। এই শারীরিক অসুস্থতার মধ্যে একদিন ওদের বাড়ির বাস থেকে কালো দাঁড় কাকের ডাক শোনা যেতে লাগলো। দাঁড় কাকটা ক্রমাগত ডেকেই চলেছে। এবার রাকেশের বাবার এতদিন শুধু জ্বর ছিল, এই দাঁড় কাকের ডাক শুরু হওয়ার পর থেকে ওনার শুরু হলো জ্বরের সাথে রক্তবমি। আর এটাও যে শুরু হলো, থামার নাম নেই। শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হলো। কিন্তু এই বাড়ির পাশে ক্রমাগত দাঁড় কাক ডাকা এবং রাকেশের বাবার এরমভাবে শরীর খারাপ হয়ে যাওয়া, এর মধ্যে কোনো একটা যোগাযোগ রাকেশের জেঠু বুঝতে পেরেছিলেন। তাই তিনি আর দেরি না করে এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। সেই তান্ত্রিক গণনা কার্য ইত্যাদি করে জানালো যে রাকেশের বাবাকে সুস্থ করতে হলে হাসপাতালে জিন পাঠাতে হবে। হাসপাতালে জিন পাঠাতে হলে তান্ত্রিককে ওদের বাড়িতে কিছু সাধনা করতে হবে। সেই মতো তান্ত্রিক সেই বাড়িতে গণনা এবং নানা রকম তন্ত্র সাধনা করা শুরু করলেন এবং তিনি এক নির্দেশ দিলেন যে হাসপাতালে যেন এক গ্লাস জল রাকেশের বাবার বেডের পাশে রেখে দেওয়া হয়। রাত্রেবেলা তন্ত্রকার্য শেষ হওয়ার পরে 9টা 9:30 নাগাদ হাসপাতালে রাকেশের বাবার কাছে জিন পাঠানো হলো। এটা জানা নেই যে জিন হাসপাতালে গিয়ে ওই গ্লাসের জলে কি করলো। তান্ত্রিক জানিয়েছিলেন যে 9:30টার পর যেন ওই জলটা রাকেশের বাবাকে খাইয়ে দেওয়া হয়। সেই মতো জলটা রাকেশের বাবাকে খাইয়ে দেওয়া হলো। এরপর সকলকে আশ্চর্য করে দিয়ে পরের দিন রাকেশের বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। ডাক্তার ওনার চেক আপ করে সমস্ত রিপোর্ট দেখে ওনার অবস্থা দেখে বললো উনি সম্পূর্ণ ওকে আছেন এবং হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য একদম তৈরি আছেন। সেই মতো হসপিটাল থেকে ওনাকে ছেড়ে দেওয়া হলো। বাড়িতে খুশির এবং আনন্দের রোল উঠলো। সবাই খুব খুশি হয়ে গেল যে রাকেশের বাবা সুস্থ হয়েছে। উনি হাঁটতে চলতে লাগলেন। তো জ্বর এবং রক্তবমির কারণে ওনার খাওয়া অনেক কমে গিয়েছিল, কিন্তু উনি আবার আগের মতো সঠিকভাবে খেতে লাগলেন। হাসতে খেলতে আনন্দের সাথে দিনগুলো কাটাতে লাগলেন। ওনার জ্বরও ছিল না এবং খাওয়া দাওয়ার সাথে সাথে তিনি আগে সমস্ত কাজই খুব সুস্থভাবে করতে পারছিলেন। এরপর প্রায় 7-8 দিন কেটে গেল, কিন্তু তারপরেই হলো এক অঘটন। রাকেশের বাবার
আবার রক্তবমি শুরু হলো, আর এইবার আগের থেকে আরো অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই ওনাকে আবার আরজিকর হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা এমার্জেন্সি বেসিসে ওনার ফুল বডি চেক আপ করলো, কিন্তু রিপোর্টে যা ধরা পড়লো তা দেখে ডাক্তার সমেত ওনার বাড়ির লোকজনও ভীষণভাবে অবাক হয়ে গেলেন। এই সেম রিপোর্ট 2 মাস আগেও করা হয়েছিল, তখন সমস্ত অর্গান সমস্ত কিছু ঠিক বলছিল, কিন্তু 2 মাস পর এখনকার রিপোর্টে কিডনি, হার্ট, লিভার সমস্ত অর্গান প্রায় ফেল হওয়ার মুখে। ডাক্তাররা নিজেরাও এটা থেকে অবাক হয়ে গেলেন, কারণ সাধারণত কোনো সুস্থ মানুষের ক্ষেত্রে 2 মাসের মধ্যে বিষক্রিয়া ছাড়া এইভাবে সমস্ত অর্গান পুরোপুরি ফেল হয়ে যাওয়ার মুখে হয় না। রাকেশের মা খুব মানসিকভাবে ভেঙে পড়লেন। ওনাকে তাড়াতাড়ি রাকেশের মামার বাড়িতে মধ্যমগ্রামে পাঠিয়ে দেওয়া হলো, যাতে উনি কিছুটা শান্ত হন। কিন্তু ওই দিন রাত্রে রাত 3:05-10 নাগাদ রাকেশের মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। একটা বেড়াল কন্টিনিউয়াসলি ওদের বাড়ির পাশ থেকে ডেকেই চলেছে। ওরা বেড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে। এর ঠিক কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে ফোন আসে যে রাকেশের বাবার কন্ডিশন সিরিয়াস এবং রোগীর আত্মীয়রা যেন রোগীর কাছে এক্ষুনি এসে পৌঁছান। ওরা তড়িঘড়ি করে হসপিটালে যায় এবং হসপিটালে যাওয়ার পর ওরা জানতে পারে এই রাত 3:15 নাগাদ রাকেশের বাবা মারা গিয়েছেন। এই কথা জানবার পর ওদের সকলের মনে এক ভয়াবহ শোকের ছায়া নেমে আসে। এর 12-13 দিন পর রাকেশের বাবার শ্রাদ্ধের কাজকর্ম হয়। ওর বাবা যা যা খেতে ভালোবাসতেন সে সমস্ত খাবার একটা থালায় সাজিয়ে ঘরের একটা কোণে রেখে দেওয়া হয়। এবার ওই দিন সকাল থেকেই একটা বেড়াল ওদের ঘরে ঢোকবার চেষ্টা করছিল। কোনোভাবে বিড়ালটাকে ওরা তাড়িয়ে বাইরে বার করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর যখন ওরা ওই রুমটার ভেতরে যায় যেখানে থালাটা রাখা আছে, সেখানে গিয়ে দেখে বেড়ালটা থালা থেকে খাবার খাচ্ছে। ওরা সামনে গিয়ে দাঁড়ালেও বেড়ালটা কিছুতেই যায় না, আপন মনে খেতে থাকে। সব থেকে অবাক করার বিষয় হলো যে বেড়ালটাকে বাইরে থেকে তাড়িয়ে দেওয়ার পরও কখন যে ওদের সামনে দিয়ে বেড়ালটা ঘরের মধ্যে ঢুকেছে এটা ওরা টের পাননি। যাই হোক, বেড়াল খাবার খেয়ে নেয় এবং সেই দিনের মতো সমস্ত পাট চুকে যায়। ওই দিন রাত্রে রাকেশের মা যখন ঘুমান তখন উনি স্বপ্নে দেখেন যে রাকেশের বাবা এসে ওনাকে বলছে যে আমার জন্য এত খাবার রেঁধেছো কেন, এত ভাত তো আমি খেতে পারি না। যাই হোক, এই ঘটনার পর বেশ কিছু সময় কেটে যায়। কিন্তু এর ঠিক 1 বছর পরে যেদিন রাকেশের বাবা মারা গিয়েছিল, ঠিক সেই দিনই রাকেশের বড় মামার ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওর মামার সেই ছেলেটাকে রাকেশের বাবা কিন্তু খুব ভালোবাসে। আর আরো অদ্ভুতভাবে এর ঠিক 2 মাস পর রাকেশের বড় মাসির ছেলে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। এই সমস্ত কিছু ঘটবার পর রাকেশের মামা গয়া যান এবং গয়া গিয়ে ওদের নামে পিণ্ড দিয়ে আসেন। এরপরে এখনো অবধি তেমন আর কিছু সমস্যা হয়নি। এত কিছু ঘটবার পরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাকেশ স্বপ্নে বাবার যে মৃত্যুটা দেখেছিল তা ঠিক 6 মাস পর আসলেই ঘটে যায়। প্যারানর্মাল সায়েন্সের ক্ষেত্রে এটাকে প্রিমনিশন বলা হয়। এর অর্থ হলো অদূর ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনা মানুষ স্বপ্নের মাধ্যমে বা কোনো পূর্বাভাসের মাধ্যমে আগেই জানতে বা দেখতে পেয়ে যায়। প্রিমনিশন নিয়ে অনেক ঘটনা পৃথিবীতে অলরেডি প্রচলিত। আমি নিশ্চয়ই এই নিয়ে একটা আলাদা এপিসোড বানাবো যেখানে আমরা প্রিমনিশন নিয়ে কথা বলবো। যাই হোক, আজকে দ্বিতীয় গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। এবং এবার চলে আসবো আমরা আজকের তৃতীয় গল্পে। এই ঘটনাটা পাঠিয়েছেন আসাম থেকে একজন দিদি এবং ঘটনাটা ঘটেছে তার ভাই অভিজিতের সঙ্গে। এই দিদিরা 5 ভাই বোন, 2 ভাই এবং 3 বোন। আর এই 2 ভাইয়ের মধ্যে অভিজিৎ সবচেয়ে বড়। এই দিদির বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু অভিজিতের তখনও বিয়ে হয়নি। আর 5টা সাধারণ পরিবারের মতো এদেরও পরিবার চলছিল। কিন্তু হঠাৎ ওদের পরিবারের ওপর ঘনিয়ে এলো এক বিপদের ছায়া। ওনার ভাই অভিজিৎ নাগাল্যান্ডে গাড়ি চালাতো এবং ছুটি পেলে ওদের বাড়ি আসামে ফেরত আসতো। সেই রকমই 2023 সালের এপ্রিল মাস নাগাদ অভিজিৎ ছুটিতে বাড়ি এসেছিল। এপ্রিল মাসের 7 তারিখে বাড়ির লোকজন হঠাৎ অভিজিৎকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এদিক সেদিক খুঁজতে খুঁজতে ওই বাড়িরই একটা ভাঙা ঘরে অভিজিৎকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। যখন ওর কাছে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখা গেল অভিজিতের হাতে শিরা কাটা। ও নিজের হাতে শিরা কেটে সুইসাইড করবার চেষ্টা করেছে। বাড়ির লোকজন মিলে তাড়াতাড়ি ওকে সুস্থ করার চেষ্টা করলো। হাসপাতাল, ডাক্তার, ওষুধ সবকিছু মিলে কোনোভাবে ওকে প্রাণে বাঁচানো সম্ভব হলো। অভিজিৎ কেন সুইসাইড করেছিল এই বিষয়ে আমার কাছে খুব বেশি ইনফরমেশন নেই, কিন্তু ওর দিদির কথা অনুযায়ী এই ঘটনার কিছুদিন আগে ওর একটা মেয়ের সাথে ব্রেকআপ হয়েছিল। কিন্তু তিনি যতটুকু জানতেন সেই অনুযায়ী এই প্রেমটা এতটাও গভীর ছিল না যে তার জন্য অভিজিৎ নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করবে। অভিজিতের এত বড় স্টেপ নেওয়ার কারণটা রহস্যই রয়ে গেল। কিন্তু এই ঘটনার পর যা রহস্য থাকলো না সেটা হলো অভিজিতের আচার, ব্যবহার এবং সম্পূর্ণ অভিব্যক্তিতে একটা ভয়ঙ্কর পরিবর্তন। এই ঘটনার 2 দিন পর থেকে অভিজিৎ সম্পূর্ণভাবে পজেসড হয়ে গেল।
একটা মানুষকে ভূতে ধরলে সে যেমন আচরণ করে অভিজিৎ সম্পূর্ণ সেইভাবেই আচরণ করতে লাগলো। অভিজিৎ বারবার নিজের মার সাথে থার্ড পার্সনে কথা বলতো। ও নিজের ব্যাপারেই এমনভাবে কথা বলতো যেন অন্য কোনো ব্যক্তি অভিজিতের ব্যাপারে কথা বলছে। ও নিজের মাকে বলতো যে তোর বড় ছেলেকে আর বাঁচাতে পারবি না, ওর মায়া ছাড়, তোর কোনো ঠাকুর ওকে বাঁচাতে পারবে না, বড় ছেলে অর্থাৎ অভিজিৎ। আবার মাঝে মাঝে এই ভূতে ধরা ব্যাপারটা ওর চলে যেত, তখন ও খুব স্বাভাবিকভাবেই আচরণ করত। যখন এই অদ্ভুত ভূতে ধরা ব্যবহারটাও করতো, ওর দিদি সেই সময় ওর কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিল। ও যখন সুস্থ থাকতো তখন যখন ওকে ভিডিওগুলো দেখাতো, অভিজিৎ মনেই করতে পারতো না কখনো এরম ভাবে আচরণ করেছে এবং এরম ভাবে আদৌ আচরণ করেছে কিনা। ওর দিদির কথা অনুযায়ী অভিজিৎ এমনিতে খুব শান্ত প্রকৃতির ছেলে, কিন্তু এই ঘটনার পর থেকে ও খুব ইরিটেটেড থাকতে লাগলো। ও ছোট ছোট কথায় রেগে যেত, ওকে কোনো কথাই বলা যেত না, প্রচন্ড রাগ করতো এবং ওদের বাড়ির পরিবেশটাও যেন খুব খারাপ হয়ে যাচ্ছিল। সবসময় নিজেদের মধ্যে ঝগড়া হতো, অশান্তি হতো এবং সব মিলিয়ে একটা নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয়ে পড়েছিল। 2023 সালের এপ্রিল থেকে আগামী 3-4 মাস ওদের বাড়ির পরিবেশটা এরকমই রইল। এগুলোর পাশাপাশি রাত্রেবেলা অভিজিৎ শোয়ার পরে কিছু অদ্ভুত জিনিস অনুভব করত। কখনো মনে হতো ওর বিছানার পাশে একজন দাঁড়িয়ে আছে, কখনো মনে হতো 2-3 জন দাঁড়িয়ে আছে। অভিজিৎ বলতো ওরা ওকে নিজের সাথে যাওয়ার জন্য বলছে, নিজের সাথে ডাকছে। অভিজিতের বাড়ির লোক অনেক চেষ্টা করলো, অনেক ওঝা গুনিন দেখিয়ে ওকে ঠিক করবার, কিন্তু হাজার চেষ্টা করেও ওর অবস্থার কোনো উন্নতি হলো না। শেষের দিকে অভিজিতের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেল। ও বাড়িতে রান্না করা সবজি তরকারি মেঝেতে ছড়িয়ে ফেলে দিত। তারপর মেঝেতে ছড়িয়ে থাকা সেই সবজি তরকারি পশুদের মতো ও মেঝে থেকে চেটে চেটে খেত। এরপর অগাস্ট মাসের 16 তারিখ ওর দিদি স্বপ্নে দেখলো যে ওদের বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে খুব ঝামেলা হচ্ছে, খুবই অস্বস্তিকর পরিবেশ। ভাইয়ের জন্য মনটা খারাপ এবং এরকম একটা স্বপ্ন দেখার ফলে ওর দিদি আবার ব্যাক করে নিজের বাবার বাড়ি গেল। গিয়ে দেখলো ভাই স্বাভাবিকই রয়েছে, রুমে বসে মোবাইলে গেম খেলছে। ওর মা জিজ্ঞেস করলো কি রে হঠাৎ এলি? তখন ও বললো যে হ্যাঁ তোমাদের জন্য মন খারাপ করছিল তাই দেখতে চলে এলাম। এরপর অভিজিৎ কোনো একটা কারণে মোটর বাইক নিয়ে হঠাৎ বেরিয়ে গেল। ওরা ভাবলো কি জানি কোনো কারণে গিয়ে থাকবে হয়তো। এবার যেহেতু অনেক দূর থেকে এসছে তাই দিদির মা দিদিকে খাওয়ার জন্য রুমে ডাকলেন। ওরা একসাথে বসে ভাত খেলো। কিছুক্ষণ পর অভিজিৎ ফিরে এলো। অভিজিৎ ফিরে এসছে দেখে ওর দিদি অভিজিৎকে ভাত খাওয়ার জন্য ওর রুমে ডাকতে গেল, কিন্তু ওর দিদি গিয়ে দেখলো যে অভিজিৎ ওই ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। অনেক চেষ্টা চিত্তির করেও শেষমেশ অভিজিৎকে আর রাখা গেল না। যেহেতু এটা একটা খুব মর্মান্তিক ঘটনা এবং খুবই সদ্য ঘটেছে, তাই এটার রেশ এখনো ওদের বাড়ি থেকে সেভাবে কাটেনি। কিন্তু তার মধ্যেও দিদি যে এত বড় একটা কষ্টের কথা সবার সামনে এভাবে বলবার জন্য পাঠাতে পেরেছেন তার জন্য অনেক সাহস লাগে। দিদিকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তাদের ফ্যামিলির এত মর্মান্তিক একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আমি প্রার্থনা করব ঈশ্বর যেন আপনাকে আরো শক্তি দিন এবং আপনিও এবং আপনার পরিবার যেন এই ঘটনা থেকে, এই দুঃখ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে পারেন। এই ছিল আজকে তৃতীয় ঘটনা। গল্পগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিন। লাইক দিলে ইউটিউব বুঝতে পারবে যে গল্পগুলো ভালো লাগছে এবং আরও লোককে তারা রেকমেন্ড করতে পারবে। এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করলে আমিও একটি মোটিভেশন পাবো এবং এইভাবে আরও গল্প শোনাবার এনথুজিয়াজম পাবো। এবং আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং আপনারা যদি চান আমি সেই ঘটনাগুলো এখানে পড়ে শোনাই, প্লিজ নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনাদের গল্পগুলো পাঠাবেন, আমি নিশ্চয়ই সেগুলো পড়ে শোনাবো। এছাড়া যদি আপনারা আপনাদের গল্প আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে পাঠাতে চান তার লিঙ্কও নিচে দেওয়া রয়েছে, আপনারা সেখানে আমায় ফলো করতে পারেন এবং সেখানে আপনাদের গল্প আমায় পাঠাতে পারেন। আশা করি আপনাদের আজকের এপিসোড ভালো লেগেছে। দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।